সংসারগুলো চলছে কীরকম চলছে না, প্রতিটা মানুষ মেশিন হয়ে চলছে। স্বামীর সঙ্গে স্ত্রীর মিল নেই, স্ত্রীর সঙ্গে ছেলে মেয়ের মিল নেই, এরকম একটা পরিবেশ। জীবনগুলোকে তারা বাঁচানোর চেষ্টা করছে ওই টিভিতে চলমান যেসব সিরিয়ালগুলো কিংবা সিনেমা হয় তাদের সঙ্গে নিজেদের জীবনগুলোকে মেলানোর চেষ্টা করছে। ঠিক যখন এরকমই অবস্থা, প্রতিটা সংসার যখন ছন্ন ছাড়াক্কার হয়ে যাচ্ছে, আর ঠিক তখন আমার গুরুদেব আমাদেরকে শেখাচ্ছে। কি শেখাচ্ছেন না, তোমাদের দায় এবং দায়িত্বের কথা। আমি আমার আরাধ্য আমার গুরুদেব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম নিবেদন করি। আজকের এই মহতী মহোৎসবে আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করছি। আমরা এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি যখন আমরা চারিদিকে তাকাই, বিশেষ করে আমি আমার কর্মটা এমন যে আমায় প্রতিদিন প্রায় 40 থেকে 50টা পরিবারকে তাদের সঙ্গে আমাকে কি করতে হয়, যোগাযোগ করতে হয়। তা আমি কাছ থেকে বহু মানুষকে দেখার সুযোগ পেয়েছি। আর আমি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম 2009 সালে। তাই ঠাকুরের দীক্ষা নিয়ে সেই অনুশাসনবাদের মধ্যে আমাকে আমার প্রণম্য চলমান ঋত্বিক দেবতা আশিস দা একটু একটু করে আমার জীবনের যে পরিবর্তনগুলো এনে দিয়েছেন, আর এনে দিয়ে ঠাকুর আমার জীবনে কত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটা যিনি আমার জীবনে একটা একটা করে প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। আর তারপর যখন আমি এই মানুষের বাড়ি বাড়ি যাই, গিয়ে যখন দেখি যে সংসারগুলো একদম যেন একটা ছন্ন ছাড়াক্কার হয়ে গেছে। সংসারগুলো চলছে কীরকম চলছে না, প্রতিটা মানুষ মেশিন হয়ে চলছে। স্বামীর সঙ্গে স্ত্রীর মিল নেই, স্ত্রীর সঙ্গে ছেলে মেয়ের মিল নেই, এরকম একটা পরিবেশ। জীবনগুলোকে তারা বাঁচানোর চেষ্টা করছে ওই টিভিতে চলমান যেসব সিরিয়ালগুলো কিংবা সিনেমা হয় তাদের সঙ্গে নিজেদের জীবনগুলোকে মেলানোর চেষ্টা করছে। ঠিক যখন এরকমই অবস্থা, প্রতিটা সংসার যখন ছন্ন ছাড়াক্কার হয়ে যাচ্ছে, আর ঠিক তখন আমার গুরুদেব আমাদেরকে শেখাচ্ছে। কি শেখাচ্ছেন না, তোমাদের দায় এবং দায়িত্বের কথা। তা আমাদের দায় এবং দায়িত্বের কথা যখন বলতেই হয়, আমার অফিসে অনেক আমার কলিগরা আমায় বলে যে তোমরা তো, তোমাদের ঠাকুর তো এত টাকা ইনকাম করে বিভিন্ন পারপাস দিয়ে, তো সমাজের তোমাদের দায় এবং দায়িত্ব কি? তোমরা কটা স্কুল করেছো, তোমরা কটা মানুষকে খেতে দিয়েছো, কটা মানুষকে পোশাক দিয়েছো? ওরা জানে না আসলে আমার সৎসঙ্গ তো মিডিয়া প্রচার করে না, তাই হয়তো সব খবরটা সর্বদা সকলের কাছে পৌঁছয় না। কিন্তু আমি তাদের বলেছি আমাদের দায়িত্ব আরেকটু বেশি। কীরকম বেশি না, যখন একটা মানুষকে আপনি খেতে দেবেন, সে ক্ষণিকের জন্য খেলো ভুলে গেল, কিংবা পোশাক দেবেন, সে পেলো, তার পছন্দ হতে পারে নাও পারে, কিংবা আপনি স্কুল করলেন, সেখানে সে পৌঁছতে পারে নাও পারে, বা যদি লেখাপড়া শিখতেও যায়, আজকাল যা লেখাপড়া আপনারা তো সকলেই দেখছেন বর্তমান পরিস্থিতি। তাহলে আমাদেরকে কি করতে হবে না, মানুষ করতে হবে। কেন না, আমার গুরু এসেছিলেন আমাদেরকে মানুষ করতে। লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না, ঠাকুর কথা বলেছে। তা আমাদের সেই অভ্যাসগুলো কীরকম করতে হবে না, অভ্যাসগুলো করতে হবে আমরা যখন লোককে বলি জয় গুরু। কালকেই আমায় একজন বলছিল জয় গুরু মানে আমরা কেন জয় গুরু বলবো, আমরা হরে কৃষ্ণ বলবো, জয় নিতাই বলবো। আমি বলছি জয় গুরু মানে শুধু কিন্তু আমার গুরুর জয় নয়, জয় গুরু মানে এই পৃথিবীতে যে দুটো ব্যক্তিত্ব আমাকে এই পৃথিবীতে এনেছে, আমার বাবা আর মা, যারা আমার প্রথম গুরু, তাদের ধ্বনি দেয়া। তা তাই জন্যে জয় গুরু দিই। দ্বিতীয় হচ্ছে যিনি আমার জীবনকে সুন্দর করে গঠন করার জন্যে যে সুন্দর একটা পথ তিনি আমায় দেখিয়েছেন আমার জীবনের আইডল হয়ে,
তো সেই পথটার জন্য দেখানোর জন্য তিনিই আমার গুরু। আর সবচেয়ে বড় কথা, গুরুকরণের ক্ষেত্রে যদি আমরা ঠিকঠাক গুরুকরণ করতে না পারি, তাহলে কিন্তু সমাজ জীবনে আমাদের দায় এবং দায়িত্বও কিন্তু ভুল হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন, জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, তারই জন্যে বারে বারে ধরায় আসা যা। তাই আমরা ধরায় এসেছি কেন? না সদ্গুরুকে পাবো বলে। আর সদ্গুরুকে পেলে কি হবে? না আমাদের জীবনগুলো সুস্থ, সুন্দর, মঙ্গলময় হয়ে উঠবে। কেন না সেখানে আমরা কিন্তু আমার বাবা মাকে কি করে শ্রদ্ধা করতে হয়, পরিবারের প্রত্যেকটা গুরুজন এবং আমার সমবয়সী এবং ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, পরিবেশের প্রত্যেকটা ব্যক্তিত্বের সঙ্গে আমার কেমন আচরণ হবে। আর এইগুলো যে হবে, এইগুলো শিখতে হয়। এগুলো কিন্তু হট করে আসে না, সংস্কার কিন্তু সহজে আসে না। সংস্কার কিন্তু শিখতে হয়। কিভাবে? না তার পারিবারিকভাবে সংস্কার আসতে পারে, গুরুকেন্দ্রিক আসতে পারে। তাই আমাদের দায় এবং দায়িত্ব সমাজকে সুস্থ এবং সুন্দর করে তুলতে গেলে ঠাকুরের বাণী এবং কথাগুলো অবিকৃতভাবে পৃথিবীতে প্রতিটা মানুষের কাছে আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের আধার অনুযায়ী তুলে ধরতে হবে। তো একটা বাণীর কথা মনে পড়ছে, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত থাকে নিরন্তর। আমার এক বন্ধু আছে, তিনি দেহগড়ের দীক্ষিত, যাই হোক ঠাকুরের দীক্ষিত। তা ওরা এই আমাদের মাঝে মধ্যে কিছু এই নিয়ে কিছু টপিকস হয়। কথাটা আমার বলা বাঞ্ছনীয় কিনা আমি জানি না, তথাপি আমি বলছি। আমি বইয়ে পড়েছি ঠাকুর এই কথাটা বলছেন। এই কথাটার মানে হচ্ছে, ঠাকুরের যারা রেত ভাই সন্তান, আর যারা তার যজমান, আমরা হচ্ছে কৃষ্টি ভাই সন্তান। আমরা যখন তার দীক্ষা নিয়েছি, তাকে যখন গ্রহণ করে তাকে যখন প্রচার এবং প্রসারের কাজে বেরিয়েছি, তখন যে মানুষটা, প্রত্যেকটা মানুষের দায় এবং দায়িত্ব হচ্ছে তাকে অবিকৃতভাবে মানুষের কাছে তুলে ধরা। এটা ঠাকুরের বলা আছে। তাই অবিকৃতভাবে যখন মানুষের কাছে তুলে ধরতে যাব, তখন তো আমাদের আর কিছুক্ষণ পরে প্রার্থনা হবে, সেখানে হবে তমসার পার, আমরা যে আহ্বানই দেবো। তারপর আমরা যখন সপ্তর্ষি পঞ্চই বলবো, সেখানে কিন্তু আমরা এক মেবা দ্বিতীয়াং শরণাং বলি, আমি এক এবং অদ্বিতীয় ঈশ্বরের কথা বলি। সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বর যদি আমাদের জীবনে হয়, তাহলে আমাদের মধ্যে যে বিভেদ, সেইটাকে খুব ভালোবাসা দিয়ে খুব সুস্থ সুন্দরভাবে সমাজের কাছে তুলে ধরতে হবে যে ঠাকুর এক এবং অদ্বিতীয়। তাই তাকেই একমাত্র শুধু লোকের কাছে আমাদের তুলে ধরার দায়িত্ব। আর সেটা কীভাবে? না সেটা শুধু মুখে বলে নয়, আচরণের ভেতর দিয়ে এবং কাজের ভেতর দিয়ে লোকের কাছে গিয়ে খারাপ মানুষগুলোকে ভালো করে ধরার আমাদের এক এবং দায়িত্ব। এইটুকু বলে আমার আশিস দা আমায় বলেছেন সময় খুব কম, তাই আমি ঠাকুরের কোনো লীলা কথা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। কিন্তু এইটুকু বলে আমি আরেকবার আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা আরেকবার গুরুর চরণতলে বসে শপথ নিই ঠাকুরকে অবিকৃতভাবে মানুষের কাছে তুলে ধরার দায় এবং দায়িত্ব। এতে কি হবে? আবার ঠাকুর খুশি হবেন যেমন, তার সঙ্গে আমাদের সমাজটা সুস্থ এবং সুন্দর হয়ে উঠবে। এইটুকু বলে প্রত্যেকের জন্য আমার গুরুদেব পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।